হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দাদা আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রতিদিনের মতোই আজকে আমরা প্রথমে কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আজকে কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে দাদা? দেখো, ফিউচার মানে কি ভাই? ফিউচার মানে হলো ভবিষ্যৎ, তাই তো? আমরা তো সবাই জানি না, ফিউচার মানে হলো ভবিষ্যৎ। ফিউচার মানে হলো ভবিষ্যৎ। আর ফিউচার ইনডিফিনিট মানে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হলো ভাই, কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে, ঠিক আছে? কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে এমন বোঝানো হবে যে টেন্সের মাধ্যমে, তাকে তোমার হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে, যেমন আমি আগামীকাল বিদ্যালয়ে যাব, তুমি আগামীকাল ফুটবল খেলবে, আমার বাবা আগামীকাল সকালে হাঁটতে যাবে। মানে কি? মানে হলো কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে এমন যদি বোঝানো হয়, তাকে তোমার বলবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে দাদা? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো ভাই প্রশ্ন, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্ন, প্রশ্ন বা কোশ্চেন, ঠিক আছে? মানে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবে। তাহলে ভাই ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলবে? ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব, তাই তো? ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে তোমার বলবে ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এবার আমরা কি জানি ভাই? আমরা জানি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা তোমার হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আরেকটা হচ্ছে তোমার ডাব্লিউএইচ কোশ্চেন। একটা তোমার ইয়েস নো প্রশ্ন, আর একটা হচ্ছে তোমার ডাব্লিউএইচ প্রশ্ন। ইয়েস নো প্রশ্ন কাকে বলে ভাই? ইয়েস নো প্রশ্ন বলে সেই সমস্ত প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি। মানে কি? মানে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে ইয়েস নো প্রশ্ন। আর ডাব্লিউএইচ প্রশ্ন কাকে বলে ভাই? ডাব্লিউএইচ প্রশ্ন বলে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাকে তোমার বলবে ডাব্লিউএইচ প্রশ্ন। ইয়েস নো প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো, আর ডাব্লিউএইচ কোশ্চেনের অ্যান্সার আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না। তাহলে আজকে আমরা কী শিখবো ভাই? আজকে আমরা শিখবো এই ইয়েস নোর পার্টটা। মানে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি? মানে হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারবা, তাকে তোমার বলবে ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইয়েস নো প্রশ্ন, ঠিক আছে? তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্ট হলো বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাই আমাদের বুঝতে হবে স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে চলো এটার আমরা স্ট্রাকচারটাও বুঝে নিই। চলো তাহলে দাদা এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে? কোথায় শ্যাল বসবে আর কোথায় উইল বসবে দাদা? শ্যাল বসবে তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে? ফার্স্ট পার্সন মানে হলো আমি আর আমরা, ঠিক আছে? আমি আর আমরা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে শ্যাল, ঠিক আছে? আর উইল কোথায় ব্যবহৃত হবে ভাই? উইল হবে বাদবাকি সবার ক্ষেত্রে। বাদবাকি সবার ক্ষেত্রে মানে তাহাদের ক্ষেত্রে, ঠিক আছে? তোমার ক্ষেত্রে, ঠিক আছে? মানে কি? মানে হলো আমি আর আমরা বাদে পৃথিবীতে আর যার কথাই বলবে সবার ক্ষেত্রে ব্যবহৃত হবে উইল, ঠিক আছে? তারপরে ব্যবহৃত হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হয়, ঠিক আছে? সাপোজ আমি মনে করো তোমাকে বললাম তুমি কি আগামীকাল ফুটবল খেলবে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে, তাহলে তুমি সাবজেক্ট। তাহলে মনে করো সাপোজ বলা হলো সে কি আগামীকাল ফুটবল খেলবে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তার ব্যাপারে, তাহলে সে সাবজেক্ট, ঠিক আছে? তারপরে কি হবে ভাই? তারপরে হচ্ছে ভার্বন। ভার্বন মানে কি? ভার্বন মানে হলো ক্রিয়া, ঠিক আছে? ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হলো যে কাজটা করার কথা বলা হয় বাক্যে, ঠিক আছে? প্রত্যেকটা কাজেরই 5টা করে ফর্ম হয়, V1, V2, V3, V4, V5, ঠিক আছে? যেমন আমি মনে করো তোমাকে বললাম ভাই তুমি কি ফুটবল খেলবে, এর কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলবে, ঠিক তাই না? খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। এই খেলা কাজটার ভিয়ন কি ভাই? খেলা কাজটার ভিয়ন হচ্ছে প্লে, ঠিক আছে? এখানে বুঝবে তোমার সেই ভিয়নটা। খেলা কাজটার তোমার ভিয়ন হচ্ছে প্লে, খেলা কাজের V2 হচ্ছে প্লেট, খেলা কাজের V3 হচ্ছে প্লেট,
খেলা কাজের V4 অথবা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, আর খেলা কাজটার V5 অথবা S/S ফর্ম হচ্ছে প্লেইস। ঠিক আছে, এই জায়গায় কি বসবে ভাই, এই জায়গায় বসবে V1 ফর্মটা। ঠিক আছে, তারপরে কি বসবে ভাই, তারপরে বসবে অবজেক্ট। অবজেক্টটা কি, তুমি এই V1 অবধি ফিল করবা, বাদ বাকি যা পড়ে থাকবে তুমি অবজেক্টের জায়গায় বসাই দেবা। ঠিক আছে, এই V1 অবধি ফিল করবা, বাদ বাকি যা পড়ে থাকবে সেটা অবজেক্ট অথবা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দেবা। ঠিক আছে, এইটা তোমার হলো ভাই রিটেনের স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারটা হলো রিটেনের স্ট্রাকচার, কিন্তু আমরা তো স্পোকেন ইংলিশের জন্য শিখছি, তাই তো, তাই আমরা এখানে শ্যালটা ব্যবহার করব না, মানে আমরা সব ক্ষেত্রেই উইল ব্যবহার করব। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হলো, আমাদের স্ট্রাকচারটা হলো উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঠিক আছে, এই হলো ভাই আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো, তাহলে আজকে আমরা কি শিখছি ভাই, আজকে আমরা শিখছি ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি, মানে হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো, তাকে তোমার বলবে ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে ইয়েস নো প্রশ্ন। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে, প্রথম এক্সাম্পলটা আছে তুমি কি আগামীকাল ফুটবল খেলবে। এটা আমরা কীভাবে বুঝলাম ইয়েস নো প্রশ্ন। দেখো এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি যে ভাই তুমি কি আগামীকাল ফুটবল খেলবে, তুমি কি বলবে, তুমি বলবে হ্যাঁ দাদা খেলবো, বা না দাদা খেলবো না, তাই তো। তার মানে কি ভাই, তার মানে হলো এই প্রশ্নটার উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছো, তাই এটা কি হয়ে গেল ভাই, তাই এটা হয়ে গেল তোমার ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে, আর এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডিফিনিট টেন্স ভাই। দেখো তুমি কি আগামীকাল ফুটবল খেলবে, এই প্রশ্নটা যদি পজিটিভে করি তাহলে কি হবে, প্রশ্নকে পজিটিভে করলে হবে তুমি আগামীকাল ফুটবল খেলবে। মানে কি, মানে হলো তুমি ভবিষ্যতে ফুটবল খেলবে, তুমি আগামীকাল ফুটবল খেলবে মানে কি, মানে হলো তুমি ভবিষ্যতে ফুটবল খেলবে। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করবে, এমন বোঝালে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হয়ে গেল ভাই, এটা হয়ে গেল দাদা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো তুমি কি আগামীকাল ফুটবল খেলবে, প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে উইল। উইলটা কার ক্ষেত্রে বসবে ভাই, উইলটা দাদা সব রকম সাবজেক্টের ক্ষেত্রেই উইল বসবে। এখানে তুমি আসছে, ঠিক আছে, এখানে যেই থাকুক না কেন উইলটা উইলই বসবে। তারপরে কি বসবে ভাই, তারপরে বসবে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তুমি কি আগামীকাল ফুটবল খেলবে, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তোমার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তুমি, বসা দিলাম তোমার ইংলিশ ইউ, বসা দিলাম ইউ। তারপরে কি বসবে ভাই, তারপরে বসবে ভার্বন। ভার্বন মানে কি, ভার্বন মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ফার্স্ট ফর্ম। ঠিক আছে, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে ভাই, তুমি কি আগামীকাল ফুটবল খেলবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, খেলবে মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। খেলা কাজটার ভার্বন কি ভাই, খেলা কাজটার ভিয়ন হচ্ছে প্লে। ঠিক আছে, তাহলে বসা দিলাম উইল ইউ প্লে। তারপরে কি বসবে ভাই, তারপরে বসবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে হলো দাদা ভার্বন অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা আদার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে চলো দেখি আর কি পড়ে আছে। চলো দেখো তোমার ইংলিশ চলে আসছে ইউ, কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই চলে আসছে উইল। ঠিক আছে, খেলা ইংলিশ চলে আসছে প্লে। আর বাকি কি আছে ভাই, বাকি আছে আগামীকালের আর ফুটবলটা, তাই তো। তাহলে এটা আমরা আদার ওয়ার্ডের জায়গায় বসায় দেব, ফুটবল টুমোরো। তুমি দুইভাবে মনে রাখতে পারো এই অবজেক্টটা। অবজেক্ট কিভাবে আমরা বার করবো দাদা, অবজেক্ট বের করবো ভাই, ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, যেমন মনে করো তুমি কি আগামীকাল ফুটবল খেলবে, তুমি আগামীকাল কি খেলবে, আসতেছে ফুটবল, তাই ফুটবলটা হলো অবজেক্ট। ঠিক আছে, আর বাকি কি পড়ে থাকতেছে ভাই, বাকি পড়ে আসছে আগামীকালটা। আগামীকালটা আমরা তারপরে আদার ওয়ার্ড হিসেবে বসাই দেবো। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, তুমি কি ভাত খাবে। তাহলে প্রথমে কি হবে ভাই, প্রথমে হবে দাদা উইল, সব সাবজেক্টের ক্ষেত্রেই উইল ব্যবহৃত হয়, তাই আমরা বসে দিলাম উইল। তারপরে কি হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে, তুমি কি ভাত খাবে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তোমার ব্যাপারে। তাহলে কি হবে ভাই, তাহলে তোমার ইংলিশ ইউ বসা হয়ে যাবে ইউ। ঠিক আছে, তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্বন। ভার্বন মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার ফার্স্ট ফর্ম। তুমি কি ভাত খাবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, খাবে মানে খাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। খাওয়ার ইংলিশ কি ভাই, খাওয়ার ইংলিশটা ইট, অথবা তুমি এমন মনে রাখতে পারো খাওয়ার ভিয়ন কি, খাওয়ার ভিয়ন হচ্ছে ইট। তারপরে কি বলবে ভাই, তারপরে বলবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, মানে ভার্বন অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো তোমার ইংলিশ ইউ, কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই উইল। ঠিক আছে, খাওয়ার ইংলিশ ইট চলে আসছে। আর বাকি কি আছে ভাই, বাকি আছে ভাত, ভাতের ইংলিশ কি, ভাতের ইংলিশ রাইস, বসাই দিলাম রাইস।
ঠিক আছে। যেমন মনে করো আমি তোমাকে যেটা আগেও বললাম যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন মনে করো তুমি কি ভাত খাবে, ঠিক আছে, এখানে ভার্ব কি আছে, খাবে মানে খাওয়া, তাই তো। এখানে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তুমি কি খাবে, তাহলে অ্যান্সার কি আসতেছে, অ্যান্সার আসতেছে ভাত, তাই তো। তাই ভাতটা তোমার হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, মানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব যেই উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে, তারপরে এক্সাম্পলটা আছে সে কি নাচ করবে। দেখো এই প্রশ্নটা যদি আমি তাকে করি যে তুমি কি নাচ করবে, সে কি অ্যান্সার দিবে, সে বলবে হ্যাঁ আমি নাচ করব, বা না আমি নাচ করব না, তাই তো। তাহলে এটা আমরা কি বুঝে গেলাম ভাই, তাহলে এটা আমরা বুঝে গেলাম ইয়েস নো প্রশ্ন, ঠিক আছে। তারপরে এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডিফিনিট। দেখো সে কি নাচ করবে, এটাকে পজিটিভে করলে কি হবে, এটাকে পজিটিভে করলে হবে সে নাচ করবে, মানে কি, মানে হলো সে ভবিষ্যতে নাচ করবে। সে হতে পারে 2 ঘন্টা পরে নাচ করবে, সে হতে পারে 5 ঘন্টা পরে নাচ করবে, সে হতে পারে আগামীকাল নাচ করবে। কিন্তু আমরা যখন বলছি যে সে নাচ করবে, তার মানে ভাই এটাই বোঝা যাচ্ছে যে সে ভবিষ্যতে নাচ করবে। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করবে, এমন বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই এটা কি হয়ে গেল ভাই, তাই এটা হয়ে গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো সে কি নাচ করবে, প্রথমে কি হবে ভাই, প্রথমে হবে উইল, কারণ সব সাবজেক্টের ক্ষেত্রে উইল, তাই তার ক্ষেত্রে উইল। তারপরে কি হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে, ঠিক আছে। এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তার ব্যাপারে, তাই তো। তাই সে সাবজেক্ট, সে ইংলিশ কি, সে ইংলিশ হচ্ছে হি, বসাই দিলাম হি। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো ভার্বন। ভার্বন কি, ভার্বন হলো বাক্যে যেই কাজটা করার কথা বলা হচ্ছে, এর কোন কাজটা করার কথা বলা হচ্ছে, সে কি নাচ করবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, নাচ করা। নাচ করা ইংলিশ কি ভাই, নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স, তাহলে হয়ে গেল ডান্স, ঠিক আছে। তারপর কি হয়েছে ভাই, তারপরে হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড, মানে ভার্বন অফ দিয়ে ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। দেখো সে ইংলিশ চলে আসছে হি, কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই চলে আসছে উইল। নাচ করা ইংলিশ চলে আসছে ডান্স। আর বাকি কি কিছু আছে ভাই, না দাদা আর বাকি কিছু নাই, তাই আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোরও দরকার নাই, ঠিক আছে। তারপরে এক্সাম্পল দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, তারপরে এক্সাম্পলটা আছে রমা কি ঘরটা পরিষ্কার করবে। তাহলে এটা আমি কীভাবে বুঝলাম ইয়েস নো প্রশ্ন। দেখো এই প্রশ্নটা যদি তুমি রমাকে করো, ঠিক আছে, যে এই রমা তুমি কি ঘরটা পরিষ্কার করবে, রমা কি বলবে, যে হ্যাঁ দিদি করব, বা হ্যাঁ দাদা করব, তাই তো, বা না দিদি করব না, তাই তো। মানে কি, মানে হলো এই প্রশ্নটার উত্তর রমা হ্যাঁ অথবা নাতে দিতে পারবে, তাই এটা কি ভাই, তাই এটা হয়ে গেল তোমার ইয়েস নো প্রশ্ন। এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডেফিনিট। দেখো এই প্রশ্নটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে, এটাকে পজিটিভে করলে হবে রমা ঘরটা পরিষ্কার করবে। মানে কি, মানে হলো রমা হয়তো 2 ঘন্টা পরে ঘরটা পরিষ্কার করবে, বা হতে পারে 5 ঘন্টা পরে পরিষ্কার করবে, বা হতে পারে আগামীকাল পরিষ্কার করবে। কিন্তু যখন বলা হচ্ছে যে রমা ঘরটা পরিষ্কার করবে, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে রমা কাজটা ভবিষ্যতে করবে। আর আমরা জানি একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করবে, এমন বুঝলে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাই এটা কি ভাই, তাই এটা হয়ে গেল তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে দাদা উইল, কারণ সব সাবজেক্টের ক্ষেত্রে উইল, তাই রমার ক্ষেত্রে উইল। তারপরে কী হয়েছে ভাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। রমা কি ঘরটা পরিষ্কার করবে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, রমার ব্যাপারে, তাই সাবজেক্ট হচ্ছে রমা, বসাই দিলাম রমা, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হচ্ছে ভার্বন। ভার্বন মানে কি, ভার্বন মানে হলো যেই কাজটা করার কথা বলা হচ্ছে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, রমা কি ঘরটা পরিষ্কার করবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, পরিষ্কার করা, তাই তো। পরিষ্কার করা ইংলিশ কি ভাই, পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। তারপরে কী হচ্ছে ভাই, তারপরে হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে কি, মানে হলো ভার্বন দিয়ে ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো রমা ইংলিশ, রমা কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই উইল চলে আসছে, ঠিক আছে। পরিষ্কার করা ইংলিশ চলে আসছে ক্লিন। আর বাকি কি আছে ভাই, বাকি আছে ঘরটা। তাহলে ঘরটা কি হবে ভাই, ঘরটা হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। তো ঘরের ইংলিশ হচ্ছে রুম, তো বসা দিলাম দ্য রুম, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, রমা কি ঘরটা পরিষ্কার করবে, উইল রমা ক্লিন দ্য রুম। তুমি এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো, সে কি ঘরটা পরিষ্কার করবে, উইল হি ক্লিন দ্য রুম। তুমি কি ঘরটা পরিষ্কার করবে, উইল ইউ ক্লিন দ্য রুম। তোমার মা কি ঘরটা পরিষ্কার করবে, উইল ইউর মাদার ক্লিন দ্য রুম। তোমার বাবা কি ঘরটা পরিষ্কার করবে, উইল ইউর ফাদার ক্লিন দ্য রুম, ঠিক আছে। হ্যাঁ, তারপর মনে করো এই সেন্টেন্সটা, সে কি নাচ করবে, উইল হি ডান্স। এখানে সাবজেক্ট চেঞ্জ করো, রাহুল কি নাচ করবে, উইল রাহুল ডান্স। তোমার ভাই কি নাচ করবে, উইল ইউর ব্রাদার ডান্স।
তোমার বোন কি নাচ করবে, উইল ইউর সিস্টার ডান্স। ঠিক আছে, তুমি এরকম করে করে ভাই প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলটাও দেখে নিই। চলো তারপরের এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে ভাই, তারপরে এক্সাম্পলটা আছে তাহারা কি ইংরেজি শিখবে। এই প্রশ্নটা যদি আমি তাদেরকে করি যে এই তোমরা কি ইংরেজি শিখবে, তাহলে তারা কি অ্যান্সার দেবে? তারা বলবে যে হ্যাঁ দাদা আমরা ইংরেজি শিখবো, বা না দাদা আমরা ইংরেজি শিখবো না। তাই তো, তার মানে কি, তার মানে তাহারাও এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছে। তাই এটা ইয়েস নো প্রশ্ন। এটা কীভাবে বুঝলাম ফিউচার ইনডিফিনিট? দেখো, তাহারা কি ইংরেজি শিখবে, এটাকে যদি পজিটিভে করি তাহলে কি হবে? তাহলে হবে তাহারা ইংরেজি শিখবে। হতে পারে তাহারা কালকে ইংরেজি শিখবে, হতে পারে তারা 1 মাস পরে ইংরেজি শিখবে, হতে পারে তারা 6 মাস পরে ইংরেজি শিখবে। কিন্তু যখন আমরা বলতেছি যে তারা ইংরেজি শিখবে, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তারা ভবিষ্যতে ইংরেজি শিখবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করবে, এমন বোঝালে কী হবে ভাই? এমন বোঝালে হবে ফিউচার ইনডিফিনিট। তাই এটা কী ভাই? তাই এটা হলো ফিউচার ইনডিফিনিট। তাহলে ট্রান্সলেশনটা কী হবে ভাই? তাহলে ট্রান্সলেশনটা হবে দাদা, প্রথমে হবে উইল। চলো উইল বসাই দিই, কারণ আমরা জানি সব সাবজেক্টের ক্ষেত্রে উইল। এই যেহেতু তাহারা আছে তাই তাহাদের ক্ষেত্রে উইল। তারপরে কী হবে ভাই? তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট এখানে হচ্ছে দে মানে তাহারা। যেহেতু দাদা তাহাদের ব্যাপারে কথা বলা হচ্ছে তাই তাহারা সাবজেক্ট। তারপরে কী হচ্ছে ভাই? তারপরে হচ্ছে ভার্বন। ভার্বন কি? ভার্বন মানে হলো দাদা যে কাজটা করার কথা বলা হচ্ছে। তাহারা কি ইংরেজি শিখবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? শেখার কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। শেখা ইংলিশ কি ভাই? শেখা ইংলিশ হচ্ছে লার্ন। তাই বসে দিলাম লার্ন। তারপরে কী হবে ভাই? তারপরে বসবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, মানে ভার্বন অব্দি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে চলো দেখি আর কি পড়ে আসে। দেখো, তাহারা ইংলিশ চলে আসছে দে, কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তাই চলে আসছে উইল। শেখা ইংলিশ চলে আসছে লার্ন। আর বাকি কি আছে ভাই? বাকি আছে ইংরেজিটা। ইংলিশ কি ভাই? ইংলিশ হচ্ছে ইংলিশ, তাই বসা দিলাম ইংলিশ। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পলটা আছে তোমার মা কি রান্না করবে। এটা যদি তুমি তোমার মাকে বলো যে মা তুমি কি রান্না করবে, তোমার মা কি বলবে? মা বলবে হ্যাঁ রান্না করব, বা না রান্না করবো না। তাই তো, তার মানে কি ভাই? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর মা হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছে। তাই এটা হচ্ছে তোমার ইয়েস নো প্রশ্ন। এটা আমরা কীভাবে বুঝলাম? ফিউচার ইনডিফিনিট। দেখো, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে যে তোমার মা রান্না করবে। মানে কি? মানে তো হতে পারে তোমার মা 2 ঘন্টা পরে রান্না করবে, বা হতে পারে তোমার মা 3 ঘন্টা পরে রান্না করবে, বা হতে পারে তোমার মা কালকে রান্না করবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা বলতেছি যে তোমার মা রান্না করবে, তার মানে বোঝা যাচ্ছে কাজটা তোমার মা ভবিষ্যতে করবে। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করবে, এমন বোঝানো হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই এটা হয়ে গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো, প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে উইল। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে উইল। এখানে তোমার মা সাবজেক্ট, তোমার মায়ের ক্ষেত্রেও হয়ে গেল উইল। তারপরে কী হবে ভাই? তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার মায়ের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে তাহলে হচ্ছে তোমার মা। তোমার মায়ের ইংলিশ কি? ইয়োর মাদার। বসা দিলাম ইয়োর মাদার। তারপরে কী হচ্ছে ভাই? তারপরে হচ্ছে ভার্বন। ভার্বন মানে কি? ভার্বন মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? তোমার মা কি রান্না করবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? রান্না করা, তাই তো। রান্না করা ইংলিশ কি ভাই? রান্না করা ইংলিশ হচ্ছে কুক। বসা দিলাম কুক। তারপরে কী হচ্ছে ভাই? তারপরে বসবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে ভার্বন অব্দি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কী পড়ে আসে। দেখো, তোমার মানে ইংলিশ চলে আসছে ইয়োর মাদার। কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তাই চলে আসছে উইল। রান্না করার ইংলিশ চলে আসছে কুক। আর বাকি কি কিছু পড়ে আছে ভাই? না দাদা, আর বাকি কিছু পড়ে নেই। তাই আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো ভাই? তাহারা কি ইংলিশ শিখবে? উইল দে লার্ন ইংলিশ। এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো। তুমি কি ইংলিশ শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ। তোমার ভাই কি ইংলিশ শিখবে? উইল ইউর ব্রাদার লার্ন ইংলিশ। তোমার বোন কি ইংলিশ শিখবে? উইল ইউর সিস্টার লার্ন ইংলিশ। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা কি আছে? তোমার মা কি রান্না করবে? উইল ইউর মাদার কুক। এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো। তোমার বোন কি রান্না করবে? উইল ইউর সিস্টার কুক। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যতগুলা পারবা সেন্টেন্স লিখে লিখে তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এটা হলো তোমার প্র্যাকটিস করার 1 নম্বর টেকনিক। 2 নম্বর তুমি কি করতে পারো ভাই? 2 নম্বর তুমি ডিসক্রিপশন থেকে পিডিএফটা ডাউনলোড করলে সেখানে 100টা এক্সাম্পলস দেওয়া আছে। সেই এক্সাম্পলসের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তুমি সাবজেক্ট চেঞ্জ করবা। ঠিক আছে, একটা সাবজেক্টের জায়গায় তুমি যদি 10টা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করো তাহলে তুমি একটা সেন্টেন্স
10 বার প্র্যাকটিস করতে পারবে, মানে তুমি 1000টা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এটা হলো প্র্যাকটিস করার 2 নম্বর টেকনিক। আর প্র্যাকটিস করার 3 নম্বর আরেকটা টেকনিক আছে, চলো আমরা ওইটাও বুঝে নেই। চলো, তারপরে তুমি 3 নম্বর কীভাবে প্র্যাকটিস করতে পারো ভাই। 3 নম্বর তুমি এমন করে স্ট্রাকচারটা লিখে নেবে, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বন প্লাস অবজেক্ট, ঠিক আছে। তারপরে ভার্বনের জায়গায় কতগুলো ভার্বন নিয়ে নেবে, যেমন গো মানে যাওয়া, ড্রাইভ মানে গাড়ি চালানো, ঠিক আছে, রিড মানে পড়া, ইনভাইট মানে নিমন্ত্রণ, সিং মানে গান করা, ঠিক আছে। তবে তুমি কি করবে, এম করে একটা করে ভার্ব দিবে, যেমন গো মানে যাওয়া, তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল। সে কি স্কুলে যাবে, উইল হি গো টু স্কুল। রাহুল কি স্কুলে যাবে, উইল রাহুল গো টু স্কুল। তোমার ভাই কি স্কুলে যাবে, উইল ইউর ব্রাদার গো টু স্কুল। তোমার বোন কি স্কুলে যাবে, উইল ইউর সিস্টার গো টু স্কুল। রমা কি স্কুলে যাবে, উইল রমা গো টু স্কুল, ঠিক আছে। তা মনে করো ড্রাইভ নিলে, তুমি কি গাড়ি চালাবে, উইল ইউ ড্রাইভ কার। সে কি গাড়ি চালাবে, উইল হি ড্রাইভ কার। রাহুল কি গাড়ি চালাবে, উইল রাহুল ড্রাইভ কার। তোমার ভাই কি গাড়ি চালাবে, উইল ইউর ব্রাদার ড্রাইভ কার। তোমার বোন কি গাড়ি চালাবে, উইল ইউর সিস্টার ড্রাইভ কার। তোমার কাকু কি গাড়ি চালাবে, উইল ইউর আঙ্কেল ড্রাইভ কার, ঠিক আছে। তার মনে করো রিড নিলাম, রিড মানে পড়া, তুমি কি সংবাদপত্র পড়বে, উইল ইউ রিড দ্য নিউজ পেপার। সে কি সংবাদপত্রটা পড়বে, উইল হি রিড দ্য নিউজ পেপার। রাহুল কি সংবাদপত্র পড়বে, উইল রাহুল রিড দ্য নিউজ পেপার। তোমার বাবা কি সংবাদপত্র পড়বে, উইল ইউর ফাদার রিড দ্য নিউজ পেপার। তোমার মা কি সংবাদপত্র পড়বে, উইল ইউর মাদার রিড দ্য নিউজ পেপার, ঠিক আছে। তা মনে করো ইনভাইট নিলাম, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, ঠিক আছে। তুমি কি তাকে নিমন্ত্রণ করবে, উইল ইউ ইনভাইট হিম। সে কি আমাকে নিমন্ত্রণ করবে, উইল হি ইনভাইট মি। রাহুল কি তোমাকে নিমন্ত্রণ করবে, উইল রাহুল ইনভাইট ইউ। আমার বাবা কি তাকে নিমন্ত্রণ করবে, উইল মাই ফাদার ইনভাইট হিম। আমার মা কি তাকে নিমন্ত্রণ করবে, উইল মাই মাদার ইনভাইট হিম, ঠিক আছে। তার মনে করো সিং নিলাম, সিং মানে কি, সিং মানে হলো গান করা, তুমি কি গান করবে, উইল ইউ সিং। সে কি গান করবে, উইল হি সিং। রাহুল কি গান করবে, উইল রাহুল সিং। তোমার বাবা কি গান করবে, উইল ইউর ফাদার সিং। তোমার মা কি গান করবে, উইল ইউর মাদার সিং। তোমার বন্ধু কি গান করবে, উইল ইউর ফ্রেন্ড সিং, ঠিক আছে। এরকম করে করে তুমি ভাই যতগুলো ভার্বন পারবা ততগুলো ভার্বন নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এই হলো ভাই তোমার আজকের পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি যত তাড়াতাড়ি পারবো ভাই তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।